স্যার কি ধরনের উপসর্গ হতে পারে বা কি হতে পারে, একেবারে মৃদু থেকে যদি আমি সিভিয়ার পর্যন্ত চিন্তা করি কি কি হতে পারে? এইটারও সিমটম ভ্যারি করে, মূলত নিউরোজেনিক। মূলত যেটা হয় যে এনকেফালাইটিস হয়, ব্রেনে প্রদাহ হয়, এটি সবচেয়ে তার জন্য ঝুঁকি। এবং এর অদ্যাবধি 100 জন রোগীর ভিতরে 70% রোগী মৃত্যু হয়ে গেছে। তার মানে এটি আসলে খুবই জটিল এবং ভালোভাবে অ্যাড্রেস করতে হয়। আমি একটু আগে বলেছি যে রোগী নির্ণয়টাও খুব দেরিতে হয়ে যায়, ডাক্তারের কাছে আসতেও দেরি হয়ে যায়, ডাক্তারের ক্ষেত্রেও কখনো কখনো রোগী দেরি হয়ে যায়। সুতরাং এই যে লক্ষণ যদি প্রকাশিত হয় এবং শুধু হিস্ট্রি দেন যে এটা উনি খেজুরের রস পান করেছেন, তখন এটা খুবই দ্রুতভাবে হাসপাতালে নিয়ে যাওয়াটাই হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের পক্ষে ভালো হবে। স্যার খিঁচুনি কিংবা অনেক সময় অজ্ঞান হয়ে রোগীরা আমাদের কাছে আসে এবং আমরা যখন হসপিটালে এই ধরনের কেসগুলো ডিল করি তো আমাদেরকে সবসময় এনকেফালাইটিস কিংবা যদি নেক রিজিডিটি থাকে সেক্ষেত্রে স্যাররা আমাদেরকে সাবধান হতে বলেন। তো এর ক্ষেত্রে আসলে কেন সাবধান হতে বলা হয় বা রোগীর লোকজন কিন্তু তার সংস্পর্শে এসে থাকেন, তো এটি কি আসলে কোনোভাবে ছড়াতে পারে? না, ধরা যাক কোভিড একজন আছে, তার সাথে আমরা কি বলেছি যে সামাজিক দূরত্ব বলেছি, আমরা মাস্ক পরবো, আমরা হ্যান্ডশেক করবো না, এভাবে এটি ছড়ায় না। আমরা আগে বলেছি যে এটা মূলত জেনেটিক। আরও তার প্রচ্ছাবে মানুষের হয় কিনা এটা আরও হয়তো ভবিষ্যৎ গবেষণা বলবে, বাট আমাদের কাছে যে তথ্যপাত্য আছে সেটা যে কথাগুলি আমরা আলোচনা করেছি এভাবে ছড়ায়। এখন এপিলেপসি বা অন্যান্য কারণেও কিন্তু এই খিঁচুনি হতে পারে। তার মানে সকল খিঁচুনিই কিন্তু যে নিপা ভাইরাসের জনিত এটা বলা যাবে না। বারবার করে আমি বলছি হিস্ট্রিটা নিতে হবে যে উনি খেজুরের রস পান করেছেন কি করেন নাই। যদি খেজুরের রস পান করে থাকেন তাহলে পারে প্রথম ডায়াগনোসিস হিসাবে, প্রথম রোগ হিসাবে আমাদেরকে এটাকে বিবেচনায় নিতে হবে। এবং এটার জন্য টেস্ট আছে একটা, যেভাবে আমরা ডেঙ্গু টেস্ট করি, যেভাবে একটা কোভিড টেস্ট করি, সেটা দিয়ে যথাযথ করতে হবে। একটা অ্যান্টিজেন টেস্ট আছে, কিন্তু যখন আমরা সিদ্ধান্ত নিতে যাব চূড়ান্ত, তখন অ্যান্টিজেন টেস্টের পাশাপাশি অ্যান্টিবডি বা কনফার্মেটরি টেস্ট করে নিয়েই চিকিৎসাতে যাওয়াটাই প্রফেশনালি অ্যাড্রেস হবে। আসলে যদি কেউ এইভাবে আক্রান্ত হয়ে একেবারে জ্ঞান হারিয়ে কিংবা খিঁচুনি হয়ে আসে, এই ধরনের রোগীর কি আসলে ভালো হওয়ার সম্ভাবনা আছে কিনা? আমরা একটা ডাটা বলেছি যে 70% রোগীকে আমরা বাঁচাতে পারিনি। তো সম্ভবত ব্যাপারটা এরকম ছিল যে এটা অনেক দেরিতে শুরু হয়েছে। তো আমরা যে কোনো চিকিৎসা দুভাগে করি, একটা হচ্ছে লক্ষণ ভিত্তিক, তাহলে তার যে খিঁচুনি হচ্ছে বা এপিলেপটিক যে সিনড্রোম, অ্যালাইক সিনড্রোম হচ্ছে, সেটাকে যদি অ্যাড্রেস করা যায় তাহলে পারে উনি কষ্ট পাচ্ছেন না। কিন্তু যেটা নিপা ভাইরাস, তাকে তো আমরা বারবার করে বলছি একে আমরা মারতে পারছি না, কিন্তু এটার থেকে যেন জটিলতা না হয়, সেকেন্ডারি কোনো ইনফেকশন না হয়, সুপার কোনো ইনফেকশন না হয়, সেই জন্য হয়তো অ্যান্টিবায়োটিক লাগতে পারে, কিন্তু অ্যান্টিবায়োটিক তার যথাযথ চিকিৎসা না। তাহলে আমরা তার লক্ষণ ভিত্তিক চিকিৎসা দিব। আমি বারবার বলতে চাচ্ছি, এক রোগীর সাথে আর এক রোগীর লক্ষণ হেরফের হবে এবং তার সেই হাসপাতাল যেতে যেতে লক্ষণ অনেক পরিবর্তিত হয়ে যেতে পারে। শিশুর ক্ষেত্রে এটা আরও ঝুঁকিপূর্ণ, গর্ভতে যাদের সন্তান আছেন, গর্ভবতী মা, ওনার জন্য ঝুঁকিপূর্ণ, যিনি স্তন্য দান করেন তার জন্য এটা ঝুঁকিপূর্ণ, যাদের সেকেন্ডারি ইনফেকশন আছে তাদের জন্য ঝুঁকিপূর্ণ, যাদের লাইফস্টাইল ভালো না বলতে আমরা যেটা বুঝি সেটা, এবং যাদের কোমরবিডিটি আছে, ধরো যে কিডনি ডিসঅর্ডার আছে, তার হাইপার টেনশন আনকন্ট্রোল আছে, তার ডায়াবেটিক ম্যালাইটাস আনকন্ট্রোল আছে, এই যদি কোমরবিডিটি থাকে, অথবা তার ক্যান্সারের আগের থেকে আছে, অথবা উনি কোনো ইমিউনোসাপ্রেসেন্ট কোনো ওষুধ উনি আগে থেকে খাচ্ছেন, তাহলে ওরা রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের তুলনায় কম হওয়ায় এই ভাইরাস তাকে পেয়ে বসে এবং অনেক জটিল আকারে সংক্রমণ করে। সেই ক্ষেত্রে যথাযথ চিকিৎসা না হলে রোগী বাঁচানো কঠিন হবে। সাধারণত এই রোগীকে আমরা আইসিইউতে নিয়ে যাই, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, আমাদের এর ভিতরে কিছু ধারণা হয়েছে, সেখানে নিবিড় পরিচর্যার মাধ্যমে তাকে প্রয়োজন হলে অক্সিজেন এবং অন্যান্য লাইফ সাপোর্ট ট্রিটমেন্ট মাধ্যমে চিকিৎসাটা করলে অনেক ক্ষেত্রেই ফলাফল যেতে পারে।